ভারতের জেমস বন্ড খ্যাত নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের আমন্ত্রণে নির্ধারিত সময়ের একদিন আগেই ভারত গেছেন বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। হুট করেই হয়েছে একটি দ্বিপাক্ষিক বৈঠক। বাংলাদেশ হাই কমিশন বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে দুদেশের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হয়েছে আলোচনা। কি সেই গুরুত্বপূর্ণ বিষয় সেটি নিয়ে মুখ খোলেনি কোনো পক্ষই। কিন্তু কেন এই গোপনীয়তা? দোভালকে বাংলাদেশ সফরে আমন্ত্রণ জানিয়েছেন খলিলুর। কেন এই আমন্ত্রণ, আর এই আমন্ত্রণটি গ্রহণ করেছেন দোভাল? শেখ হাসিনার রায় নিয়ে ভারত প্রতিক্রিয়া জানালেও তা খুব স্পষ্ট নয়। আসলে কেমন অবস্থানে ভারত, কি হবে তাদের পদক্ষেপ? ভারতে অবস্থান করা বিপুল সংখ্যক আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে কি ভাবছে দেশটি? এসব নিয়ে আলোচনায় স্বপ্নধরা নিবেদিত পালস অফ পলিটিক্সে আমার আজকের অতিথি প্রেস ক্লাব অফ ইন্ডিয়ার সভাপতি গৌতম লাহিড়ী। গৌতম লাহিড়ী, আপনাকে স্বাগত জানাচ্ছি পালস অফ পলিটিক্সে আমার আজকের আয়োজনে। কদিন ধরেই খুব অনেক ধন্যবাদ, আপনি সময় করে যুক্ত হলেন। কদিন ধরে যেটি আলোচনায় যে অজিত দোভালের আমন্ত্রণে বাংলাদেশের খলিলুর রহমান গেছেন, বৈঠক হয়েছে এই বিষয়টি, এবং সেটি নিয়ে আপনি অনেক কথা বলছেন অনলাইনে, বিশেষ করে অনলাইন প্ল্যাটফর্মগুলোতে অনেক আলোচনা হচ্ছে। আমি তার কোনো আপডেট আছে কিনা, মানে কি আলোচনা হলো সেটি তো ওই যে কি কথা তাহার সাথে সুনীল গঙ্গোপাধ্যায় সেই কবিতার লাইন, সেটি তখন মূল আলোচনার বিষয়বস্তু। আমি আপনার কাছ থেকে কোনো আপডেটেড কোনো তথ্য আছে কিনা সেটি জানতে চাই, যে পরবর্তীতে জানা গেছে এমন কিছু। তবে শুরু করি এই বিষয়টা দিয়ে, যে আমাদের বা দর্শকদের বোঝার একটু সুবিধার্থে, আসলে তো গেলেন একটা আনুষ্ঠানিক সম্মেলনে যোগ দিতে, আঞ্চলিক নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে। এই নিরাপত্তা সম্মেলনটা কি প্রতি বছর হয়? এটি কি প্রতি বছর ভারত হোস্ট করে? এবং এই সম্মেলনে বাংলাদেশ থেকে আগের বছরগুলোতে কে যেতেন? মানে আমরা আসলে খুব আগে যে আলোচিত হয়েছে বিষয়টা তা তো না, এই জন্য একটু জানতে চাই, কারণ নিরাপত্তা উপদেষ্টা পদটি তো বাংলাদেশের নতুন। হ্যাঁ, এর আগে যিনি যেতেন তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার যিনি সামরিক সচিব ছিলেন, তিনি আসতেন। আচ্ছা। আর এর আগে বৈঠকগুলি, সর্বশেষ বৈঠকটা মরিশাসে হয়েছিল, ফলে সবসময় ভারতে হয় তা নয়। আচ্ছা। এর একটা ধীরে ধীরে এর একটা উন্নতি ঘটছে। এটা একটা প্রাতিষ্ঠানিক কাঠামো রূপ এবারও, কারণ এটা সপ্তম বৈঠক। এবারে কলম্বো সিকিউরিটি কনক্লেভটা হচ্ছে সপ্তম বৈঠক। এই বৈঠকে এই প্রথম একজন মহাসচিব নিয়োগ করা হলো, যে মহাসচিব ভারতীয়, একজন ভারত থেকেই নিয়োগ করা হয়েছে, এবং সেটা সর্বসম্মতিক্রমে সকলেই মেনে নিয়েছে। লক্ষণীয় যে এখানে যে দেশগুলি যারা সদস্য, সেই দেশগুলো যদি দেখেন, প্রত্যেকটা ভারত মহাসাগর অঞ্চলের রাষ্ট্রগুলি, বা যাদের ভারত মহাসাগরের অঞ্চল দিয়ে যাদের স্বার্থ জড়িত আছে, সেই সব দেশগুলি, রাষ্ট্রগুলি এর সদস্য। এবং এর মধ্যে কিন্তু পাকিস্তান বা চীন নেই। পাকিস্তান বা চীন কিন্তু সেটাতে নয়। কেন নেই? ভারতের ইচ্ছায়? ভারতের ইচ্ছা। এটা এইভাবে যখন এটা তৈরি হয়েছিল, উদ্যোগ নেওয়া হয়েছিল, প্রথম উদ্যোগ ভারতের থেকে নেওয়া হয়। যেমন ধরুন একটা বিমস্টেক একটা গোষ্ঠী গড়ে উঠেছে, যেখানে পাকিস্তান নেই, চীন নেই। সেরকম এটার একটি, যেহেতু যখন সার্ক যখন প্রায় ব্যর্থ, কোনো নিয়মিত বৈঠক হচ্ছে না, তখন বিকল্প কি বাকি দেশগুলোর সঙ্গে কিভাবে সম্পর্ক একটা কাঠামোগত রূপ দেওয়া যায়, সেরকম নানাবিধ। কিন্তু সবচেয়ে উল্লেখজনক জিনিস যেটা, এই গোষ্ঠীটা কিন্তু এই প্রথম এই দেশগুলির মধ্যে, রাষ্ট্রগুলির মধ্যে নিরাপত্তা সংক্রান্ত জোট, নিরাপত্তা বিষয়ের জোট। এটা কিন্তু কেবলমাত্র আর্থিক সহযোগিতার জোট নয়, এবং সেখানে হচ্ছে সামুদ্রিক নিরাপত্তা রক্ষা করা, সন্ত্রাসবাদ দমন, তার চরমপন্থাকে কিভাবে রোখা যায় সেটা। এখানে কিন্তু প্রত্যেক রাষ্ট্রই কিন্তু সহমত হয়েছে, কোনো বিরুদ্ধে কোনো মত নেই। এবং 5ই আগস্টের পরবর্তী যে সরকার, সেই সরকারও কিন্তু এতে সামিল হলেন। এর আগের বৈঠকটা ছিল 2024 সালের অগাস্ট মাসে। সেই বৈঠকে বাংলাদেশ থেকেও যোগ দিতে পারেনি, কারণ স্বাভাবিক, মানে একটা পট পরিবর্তন ঘটছিল। কিন্তু এরা এবারে প্রথম যোগ দিলেন, এবং সেখানে যেহেতু বাংলাদেশে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলে একটি পদ সৃষ্টি হয়েছে, এবং যেটা তার কাউন্টার পার্ট অজিত দোভাল ভারতে, অন্যান্য দেশগুলো মরিশাস, শ্রীলঙ্কা, সিসিলস। তাহলে গত বছর মানে 24 আগস্টে এটি অনুষ্ঠিত হয়েছিল, তখন কেবল নতুন নতুন সরকার, মানে সরকার গঠনের পর, তো সরকার গঠনের পরে হয়েছিল কি? সরকার গঠনের মানে 5ই আগস্টের মানে অগাস্ট মাসেই বৈঠকটা ছিল, সেই জন্য অগাস্ট মাসে 24 কেউ আসতে পারেনি, বাংলাদেশ থেকে কেউ আসতে পারেনি। মানে এই আসলে বৈঠকের বিষয়ে আলোচনার চাইতে বেশি আলোচনা হচ্ছে যে একদিন আগেই খলিলুর রহমান, বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা, তিনি চলে গেলেন ভারতে। যাবার কথা ছিল যেদিন, তার থেকে একদিন আগেই, এবং একটা বৈঠক হলো, দ্বিপাক্ষিক বৈঠক অজিত দোভালের সাথে। একদিন আগে কেন গেলেন? কেন, মানে এই বিষয়গুলো তো সফরসূচি থাকে এরকম ব্যক্তিদের চলাফেরায়, তো সেই সফরসূচির বাইরে একদিন আগে কেন তিনি গেলেন? তারপরে হুট করে কি করে বৈঠকটা হলো? বৈঠকেরও তো একটা সফরসূচি থাকে, কেন হলো? তারপরে আসি বৈঠকের বিষয়বস্তুতে।
প্রথম কথা হচ্ছে যদি এটা ভালো করে দেখেন তাহলে দেখবেন যে উনি কিন্তু দিল্লি রওনা হওয়ার আগে ভারতের হাই কমিশনার ঢাকায় প্রণয় ভার্মা তার বাড়িতে গিয়ে দেখা করেছে। হাই কমিশনার না, বাড়িতে গিয়ে দেখা করেছে। এবং বাড়িতে গিয়ে দেখা করে সেখানে তখন থেকে আমাদের একটা স্বাভাবিক আমরা ধরেই নিয়েছিলাম যেহেতু হাই কমিশনের সাথে কথা বলছেন তার মানে নিশ্চয়ই একটা বায়োল্যাটারাল হওয়ার সম্ভাবনা আছে। এবং তিনি যে তার যে সফরসূচি, যেটা সরকারি সফরের যে বিজ্ঞপ্তি, সেটা আমি দেখেছি, যেটা আমার হাতে আছে, তাতে কিন্তু সত্যি সত্যি বায়োল্যাটারাল কথা লেখা ছিল না। তাতে লেখা ছিল 19-20 এই দুদিনের বৈঠকে তিনি উপস্থিত থাকবেন। এবং আপনাদের ওখানকার নিয়ম অনুসারে নাকি এরকম লেখা হয়ে থাকে সরকারি নির্দেশে যে ওই বৈঠকের বাইরে আর কোনো বৈঠকের আর বাড়তি সময় তারা কেউ থাকবেন না, তারা চলে আসবে। তিনি যে এসেছিলেন প্রথম দিন, তিনি একদিন আগে সন্ধ্যাবেলায় পৌঁছেছিলেন। পৌঁছে তিনি নির্ধারিত, আমি শুনেছি সে হোটেলে থাকেননি, তিনি হাই কমিশনের রিয়াজ হামিদুল্লাহর বাড়িতেই ছিলেন দুদিন। সেখানেই স্বাভাবিকভাবে হয়তো যেহেতু এই এজেন্ডাটা কি হবে আলোচনার, যে একটা ঘোষণাপত্র জারি হবে সেটার ব্যাপারে ঐক্যমত্য হওয়া বা আলোচনা করাটা জরুরি ছিল, হয়তো সেই কারণেই ছিলেন হয়তো। কিন্তু তার পরের দিন, অর্থাৎ যেদিন তার সকালে বৈঠক হয়, অর্থাৎ আমি বলছি 19 তারিখে, তিনি 18 তারিখে এসেছিলেন এবং 19 তারিখে সকালে তিনি প্রধানমন্ত্রী মানে আমাদের যেটা সাউথ ব্লকের দপ্তর, সেখানে যেটা এনএসএর অফিস, সেখানে তার সঙ্গে বৈঠক হয় এই খলিলুর রহমানের সঙ্গে অজিত ডোভালের অফিসে গিয়ে বৈঠকটি হয়। হ্যাঁ, অফিসে গিয়ে বৈঠকটি হয়। সেই অফিসের বৈঠকের পরে কিন্তু সারাদিন সেখানে আর তিনি অন্য কোথায় গিয়েছিলেন আমরা জানি না, কিন্তু শুনেছি আরো তিনি কোথাও সাক্ষাৎ যেতে পারেন, সেটা পরিষ্কার নয়। আমি কোনো না জেনে মন্তব্য করবো না। অনেক আরো কোথাও বলতে মানে স্পষ্ট না করেন, কিন্তু আরো কোথাও বলতে তো শোনা যায় যে দিল্লির মার্কিন দূতাবাসের সঙ্গে তার কোনো বৈঠক হয়েছে, কিন্তু আমি এবারে কোনো কনফার্মেশন, আমি এটা শুনেছি বলে বলছি, কিন্তু কোনো আমি গুজব ছড়াতে চাই। তবে তিনি যদি বলেন তো ভালো, তারা সরকারি ভাবে যদি জানান তাহলে ঠিক আছে। এরকম একটা শোনা গিয়েছে, সেই জন্যই বলছি। শোনা কথা নয়, শোনার বিষয়ই বললাম, কিন্তু আমি কোনো কনফার্ম করছি না। তারপরে কথা বলতে হচ্ছে কারণ বিষয়বস্তু সম্পর্কে কেউই আসলে ঠিক বলছে না। সেই বিষয়বস্তু সম্পর্কে যাই, তবে আবেদনটা কার ছিল দেখা করার জন্য অজিত ডোভালের সাথে? সেটা কি বাংলাদেশের পক্ষ থেকে, মানে কে অ্যাপ্রোচটা করেছিলেন? না, অবশ্যই ভারতের তরফ থেকে আগ্রহ ছিল। অজিত ডোভাল তাকে তো আমন্ত্রণ জানিয়েছেন, কিন্তু এই যে দ্বিপাক্ষিক বৈঠকটা দ্বিপাক্ষিক বৈঠক যে হবে তাহলে তিনি প্রণয় ভার্মার সঙ্গে দেখা করলেন না। এটা কি আমার যেটা মনে হয়েছে, এটা কে আগে ডেকেছেন, কে কথা বললেন, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে উভয়ের আগ্রহ ছিল। এই কারণেই যে বাংলাদেশের যে এখন যে নির্বাচনোত্তর একটা পরিস্থিতি তৈরি হয়েছে, শেখ হাসিনার একটা বিচার হয়েছে, বিচারে একটা শাস্তি হয়েছে, ফাঁসির সাজা হয়েছে, ফলে সেই বিষয়গুলো সম্পর্কে স্পষ্টভাবে ভারতকে বলা দরকার ছিল, তার সম্পর্কে বাংলাদেশ সরকার বর্তমানে কি ভাবছে। আর ভারতের তরফ থেকেও একটা আগ্রহ ছিল যে নির্বাচনটা কেমন হবে, কি ধরনের হওয়া উচিত, বা শেখ হাসিনা সম্পর্কে ভারত কি সিদ্ধান্ত নেবে, আওয়ামী লীগের যে বহু নেতা দিল্লিতে রয়েছেন, অন্য ভারতে রয়েছেন, তাদের সম্পর্কে বা কি সিদ্ধান্ত হবে। ফলে আমার মনে হয় এটা উভয়েরই আগ্রহ ছিল। এতদিন ধরে জানছিলাম যে নির্বাচিত সরকার আসার আগে, আপনি আমার আগের অনুষ্ঠানেও বলছিলেন যে তাদের সাথে এই মানে কোনো যোগাযোগ বা লেনদেন সেটি খুব একটা গুরুত্ব দেয় না ভারত, বা হবে না সেটি। এখন আসলে শেখ হাসিনার বিচার এবং সামনে নির্বাচনকে ঘিরে সেই আগ্রহটা ভারতের পক্ষেও তৈরি হয়েছে। অবশ্যই এর আগে আরেকজন উপদেষ্টা এসেছিলেন, জ্বালানি উপদেষ্টা, এবং এই দ্বিতীয় মানে সর্বোচ্চ পর্যায়ের একজন মানে কর্মকর্তা বলতে পারেন বাংলাদেশের। জ্বালানি উপদেষ্টা যখন এসেছিল তখন কিন্তু কোনো দ্বিপাক্ষিক বৈঠকই হয়নি ভারতের জ্বালানি মন্ত্রীর সঙ্গে, কিন্তু এখন কিন্তু হলো। কারণ নিশ্চিতভাবে এই সময়টা, এটা একটা দিক হচ্ছে যে আমার মনে হয় যেটা ভারতের দিক থেকেও একটা ভাবনা চলছে যে এই অনির্দিষ্ট কালব্যাপী এই যে আওয়ামী লীগের এত নেতা বা মন্ত্রী ইত্যাদি এরা যেখানে রয়েছেন, এদেরই বা ভবিষ্যৎ কি, এটা কতদিন তারা থাকবেন, কতদিন তারা এইভাবে চলবেন, তারা রাজনৈতিক প্রক্রিয়া ফিরে যেতে পারবেন কিনা, সেই ব্যাপারে একটা আপনি লক্ষ্য করে দেখেন যে একটা শেখ হাসিনার একটা ইন্টারভিউতে, সম্প্রতি তিনি যে ইন্টারভিউ দিচ্ছেন তাতে তিনি একটা কথা বলেছিলেন যে ভারতের আরেকটু কূটনৈতিক উদ্যোগ নেওয়া উচিত। তিনি কিন্তু বলেননি যে বাংলাদেশের বর্তমান সরকারের বিরুদ্ধে সামরিক অভিযান করা উচিত, তিনি বলেছেন কূটনৈতিক উদ্যোগ নেওয়া উচিত। তা সেই উদ্যোগটার পরে আমরা দেখলাম যে নিশ্চিতভাবে ভারত সরকার একটা কূটনৈতিক উদ্যোগ বাংলাদেশের সঙ্গে যোগাযোগ করে এবং সর্বোচ্চ পর্যায়ে, যেটা হচ্ছে ধরুন সেই আহ্বানে বা শেখ হাসিনার সেই বার্তাতেই সাড়া দিল ভারত। এটা দেখুন, এগুলো হচ্ছে কিন্তু মানে কানেক্টিং দ্য ডটস। এখন শেখ হাসিনা বলেছেন বলে ভারত করেছে, এটা বললে
আমার মনে হয়, আমি জানি না, সেরকম কিছু বলা যায় না, কিন্তু আমি বলছি যে নিশ্চয়ই শেখ হাসিনা ভারতে যখন আছেন তখন তার সঙ্গে নিয়মিত ভারত সরকারের কথা হচ্ছে, আচ্ছা নিয়মিতই কথা হচ্ছে, যেগুলো হয়তো আমরা হয়তো জানতে পারছি না, গণমাধ্যম হয়তো জানতে পারছে না, জি। কিন্তু আচ্ছা, কথাটা আপনি তার খুবই হচ্ছে। গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন যে কতদিন থাকবেন, বা আওয়ামী লীগের নেতারা একদম শীর্ষ পর্যায় থেকে শুরু করে অনেক নেতৃত্ব পর্যায়ের লোকজন আছেন, কতদিন থাকবেন, তাদের ভবিষ্যৎ কি হবে, সেটা নিয়ে কথা বলি। তার আগে একটু সেই মিলিয়ন ডলার প্রশ্ন, কি কথা তাহার সাথে এই প্রসঙ্গটিতে আসি, কারণ বাংলাদেশের পক্ষ থেকে বলা হচ্ছে, প্রেস একটা হাইকমিশন বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে যে গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হয়েছে দু দেশের মধ্যে, কিন্তু কি গুরুত্বপূর্ণ বিষয় সেটি যেমন বাংলাদেশ বলে নাই, ভারতের পক্ষ থেকেও কিছু জানিয়েছে বলে আমি জানি না। আপনি কি বলতে পারেন মানে গুরুত্বপূর্ণ কি কি বিষয় আসলে আসলো আলোচনায়? দেখুন, গুরুত্বপূর্ণ বিষয় বলতে বাংলাদেশের পক্ষ থেকে যেটা অবশ্যই বলা হয়েছে যে তারা শেখ হাসিনার যে বিচার হয়েছে, ফলে স্বাভাবিকভাবে তাকে বিচারের আওতায় আনার জন্য তারা সেই দাবি, এবং ভারত সরকার এবং বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে একটা তাদের দাবিপত্র পেশ করতে চলেছেন, সে ব্যাপারে ভারত সরকারের মনোভাব জানা। দ্বিতীয়ত হচ্ছে যে তাদের এই যে তারা মনে করছেন যে কথাগুলো প্রায় আমরা শুনি বাংলাদেশে, যে শেখ হাসিনা ভারতের থেকে যে ক্রমাগত বাংলাদেশের সরকার বিরোধী কথাবার্তা বলছেন, মিডিয়ায় কথা বলছেন, সে ব্যাপারে তাদের কোনো আপত্তি ইত্যাদি থাকতে পারে। এবং আর অন্য বিষয় হচ্ছে তারা হয়তো একটা নির্বাচনী রোডম্যাপ কি হতে পারে, কিভাবে হবে, সেগুলো তারা তাদের দিক থেকে বলতে পারেন। ভারতের দিক থেকে অবশ্যই বলা থাকবে যে ইনক্লুসিভ আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে, এবং সেই রকম একটা পরিবেশ গড়ে তোলা যায় কি যায় না, সেটা ভারতের সেগুলোই গুরুত্বপূর্ণ বিষয়। জি। আচ্ছা, তার মানে বাংলাদেশের পক্ষ থেকে কি কি বলা হতে পারে সেই একটা ধারণা দিলেন, আর ভারত ইনক্লুসিভ ইলেকশনের ব্যাপারে যে বিষয়গুলো বাংলাদেশের পক্ষ থেকে আপনি বলছিলেন যে শেখ হাসিনাকে ফেরত চায়, সে বিষয়ে কি মনোভাব সেটি জানতে চায়, কি মনোভাব আসলে ভারতের? কারণ রায়ের পরে আমরা দেখেছি একটা প্রতিক্রিয়া এসেছে ভারতের কাছ থেকে, কিন্তু সেটি আসলে খুব স্পষ্ট না। মানে পাঠাতে চায় নাকি চায় না, এই রায়কে পছন্দ করছে নাকি করছে না, কিছুই আসলে সেটাতে খুব বিষয়টি নেই। একটু মনোভাবটা কি একটু আপনি যদি জানাতে পারেন। মনোভাব হচ্ছে এইটাই যে ভারত সরকার মনে করে যে যেভাবে রায় হয়েছে সেই রায়টা প্রকৃত বিচার হয়নি। বিচার সম্পর্কে ভারত সরকারের স্পষ্ট এ ব্যাপারে আপত্তি আছে, যে পদ্ধতিতে বিচার হয়েছে ন্যায় বিচার হয়নি, ফলে ওই রায়কে তারা মানছেন না। যেমন অনেকেই মানছেন না, অনেকেই প্রশ্ন তুলেছে, পশ্চিমা সংবাদ মাধ্যমও প্রশ্ন তুলেছে। সেটা একটা। দ্বিতীয়ত যেটা, সেটা হচ্ছে যে ফেরত দেওয়ার প্রশ্নে তো ভারতের বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুসারে ফেরত দেওয়ার প্রশ্নটা উঠতে পারে। সেই যেহেতু ফাঁসির আদেশ হয়ে গিয়েছে, তার মানে মৃত্যু দেওয়া হবে তাকে, মৃত্যুদণ্ড, ফাঁসিতে নিয়ে যাওয়া হবে, এরকম কোন বিষয় হলে বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুসারে তাকে ফেরত দেওয়া যায় না। তিনি তো অ্যাপিল করতে পারেন, এখনো তো অ্যাপিল বাকি আছে, তাকে যদি ফেরত দেওয়া হয় তাহলে অ্যাপিল করতে পারেন। না, সে তো আমি বলছি যে সেই এখনো তো বাংলাদেশ সরকার বলেছেন তারা চাইবেন, তারা একটা চিঠি পাঠাচ্ছেন, চিঠিটা এখনো পৌঁছয়নি। চিঠিটা এলে তার একটা প্রত্যুত্তর। এর আগে যেটা তারা দিয়েছিলেন সেটা হচ্ছে একটা নোট ভার্বালে, মানে একজন জুনিয়র অফিসার সাইন করলে যেটা পাঠায় সেটাকে নোট ভার্বাল। নোট ভার্বালের অর্থ হচ্ছে সরকারের আগ্রহটা জানিয়েছিল। এখন যদি আনুষ্ঠানিকভাবে ফেরত চাওয়ার যে প্রশ্নটা, সেই চিঠিটা দেবেন বলেছে আমি দেখলাম বাংলাদেশের গণমাধ্যমে কিছু উপদেষ্টা প্রকাশ্যে বলেছেন চিঠি তৈরি হচ্ছে, যাবে। চিঠি যখন তৈরি হবে নিশ্চয়ই তার উত্তর হয়তো একটা যাবে। সেটা কি শেখ হাসিনার আপিলের জন্য হবে নাকি আপিলের পরে তারা দেবেন, সেটা তো এখন বাংলাদেশ সরকার সেটা ঠিক করবে, সেটা তো বলতে পারবো না আমি এখান থেকে। আচ্ছা।